তো আজকে আমরা ক্লাস 6 করব। তো বরাবরের মতো কি করবেন, এখানে একটা HTML ফাইল বানাইতে হবে আমাদের। index.html। তো এটা ওপেন করব সাবলাইমে, আর এটার আউটপুট দেখার জন্য ওপেন করব কোথায়, ক্রোমে। ঠিক আছে, কিছু নাই। আমরা এটাকে পার্ট বাই পার্ট করে নেব। এটাকে ধরে ডান দিকে এইভাবে করে টেনে দেব, আর এদিকে কি দেখতে চাই, এদিকে হচ্ছে এটা। তার পাশাপাশি যেটা থাকলো এখানে কোড লিখবো, এখানে আউটপুট দেখবো। তো HTML এর যে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, এখানে আমাদের এমএট ইনস্টল করা আছে। তার মানে এখানে HTML:5 দিয়ে ট্যাব দিলে চলে আসবে স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই, ক্লাস 6। CSS2 2 নম্বর ক্লাস এটা CSS এর। এখন ফার্স্ট আপনাদেরকে দেখাই যে গত ক্লাসে আমি দেখাইছিলাম যে CSS কীভাবে কাজ করে, আর কি CSS এর এক্সটার্নাল যে ফাইলটা, এখানে আমরা একটা ফাইল বানাইছিলাম, ওই ফাইলটাকে আমরা HTML এর সাথে কীভাবে লিঙ্ক করছি এটা দেখাইছি। ঠিক আছে, তো এইভাবে করে, অর্থাৎ CSS লেখা যায় 3 ভাবে। ঠিক আছে, CSS লেখা যায় কয়ভাবে? 3 ভাবে। তো CSS লেখার পদ্ধতি হচ্ছে 3টা। এক নাম্বার হচ্ছে এক্সটার্নাল CSS, 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল CSS, আর 3 নাম্বার হচ্ছে ইনলাইন CSS। তো এক্সটার্নাল CSSটা কি? আমরা যে গত ক্লাসে যে কাজটা করছিলাম ওইটাই হচ্ছে এক্সটার্নাল CSS, অর্থাৎ যেই CSSটা HTML ফাইলের বাইরে থেকে আসবে। ঠিক আছে, মানে HTML এর মধ্যে CSSটা লিখতেছি না, লিখতেছি অন্য একটা ফাইলে, ওখান থেকে CSSটা আমাদের HTML ফাইলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ যেই CSS HTML ফাইলের বাইরে থেকে আসবে ওটা হচ্ছে এক্সটার্নাল CSS, আর যেই CSS আমরা HTML ফাইলের ভিতরেই লিখবো ওটা হচ্ছে ইন্টারনাল CSS, আর যেই CSS আমরা ট্যাগের মধ্যে লিখবো HTML এর ভিতরে, হ্যাঁ ট্যাগের মধ্যে, ওটা হচ্ছে কি, ইনলাইন CSS। তো আমি গত ক্লাসে এক্সটার্নাল CSSটা দেখেছি, আজকে আমরা ইন্টারনাল আর ইনলাইনটা দেখব। তো দেখেন, তো এক্সটার্নালটা আগে তৈরি করি, একটা এক্সটার্নাল বানাই। এখান থেকে টেক্সট ডকুমেন্ট আমরা কি দিয়েছিলাম, style.css, অর্থাৎ extension.css হইতে হবে। তো এটা ওপেন করি সাবলাইমে, সাবলাইম টেক্সটে। তো এইখানে আমি যদি এখানে একটা ট্যাগ লিখি, সে h1 লিখলাম, দিস ইজ হেডিং 1, আর এখানে এখানে সেভ দিয়ে এখানে রিলোড দিলে এই ট্যাগটা আমাদের এখানে শো হচ্ছে, তাই না? আমি এটাকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, কোথায় যেতে হবে, CSS ফাইলে। অর্থাৎ আমি এই ট্যাগটাকে স্টাইল দেব, কোথায় যেতে হবে, কী করতে হবে, CSS ফাইলে যেতে হবে, যেটা ওপেন করলাম। তাহলে আমাকে কি করতে হবে, h1 ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড। আচ্ছা, বলেন দেখি এখানে দিলে কি কাজ করবে? কোথাও ভুল আছে বলেন দেখি, এখানে কোথাও ভুল নাই। ঠিক আছে, হ্যাঁ, এখানে যদি আমি রিলোড দিই তাহলে কাজ করবে না, কারণ এটা লিঙ্কই তো করি নাই। তাহলে লিঙ্ক করার জন্য কি করতে হবে, হ্যাঁ লিঙ্ক লিখে একটা ট্যাব দেবেন। আচ্ছা, আর এই href, ঠিক আছে, এখানে কি করবেন, style.css, এটা কই থেকে আসতেছে, এটা রিনেম করে এই জিনিসটা কপি করে এই যে এখানে যেটা আসতো ওইটাই দিয়ে দিছি আমি। ঠিক আছে, আচ্ছা, এখানে সেভ করলাম, সেভ করে এসে রিলোড দিলাম, এই যে পেয়ে গেছে। বুঝা গেছে? তাহলে এইভাবে যে CSSটা লিখলাম এইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল CSS, অর্থাৎ বাইরে থেকে CSSটা আসতেছে, HTML ফাইলের
বাইরে থেকে আসতেছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে ভিতরেই এটাকে একটা স্টাইল দিতে। তো ধরেন আমি ভিতরে দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই হেডের ভিতরে, হেড শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, তার ভিতরে একটা ট্যাগের মাধ্যমে দিতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে স্টাইল। ঠিক আছে, স্টাইল ট্যাগ, যার ওপেনিং আছে, ক্লোজিং আছে, এটা একটা ট্যাগ। তাহলে এই ট্যাগের মধ্যে আমাকে বলতে হবে যে h1, মানে সিএসএস লেখার সিস্টেম কিন্তু একই, জাস্ট কোথায় কীভাবে লিখতেছি ওই হিসাবে আমি ট্যাগের মধ্যে লিখবো না সিএসএস ফাইলের মধ্যে লিখবো, ঠিক আছে, ওইটার ভিন্নতা আছে, বাট লেখার সিস্টেম একই সব জায়গাতেই। ইনলাইনে একটু আলাদা আছে, ওইটা আমি দেখাচ্ছি পরে। আচ্ছা, আমি যদি এখানে কালার দিই, মনে করেন যে কালার হোয়াইট, সেভ করলাম, বলেন দেখি কাজ করবে? কাজ করছে, ঠিক আছে, কাজ করছে। এখন মনে করেন যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে ব্ল্যাক। আচ্ছা, আর আগের যে কালারটা ছিল হোয়াইট, এই কালার মানে কি, এই কালার দেওয়ার অর্থ কি, কিসের কালার চেঞ্জ হবে? লেখার কালার, টেক্সটের কালার চেঞ্জ হবে। আর এইটা এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অর্থ হচ্ছে যে এটার পিছনের কালারটা চেঞ্জ হবে। আমি এটা হোয়াইট করে দিলাম। আচ্ছা, এখন বলেন আমি তো এইখানে h1-এ ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্ল্যাক, আবার উপরে এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, তাহলে কোনটা কাজ করবে? আমি যদি রিলোড দিই, হ্যাঁ, মানে ব্ল্যাক কাজ করবে না এইখানে দেওয়া রেডটা কাজ করবে? হ্যাঁ, ব্ল্যাক কাজ করছে, কারণ h1-এর কাছাকাছি যে থাকবে, ঠিক আছে। আমি যদি এইটাকে কাট করে এটা নিচে দিয়ে দিই, তাহলে কোনটা কাজ করবে বলেন দেখি? তাহলে নিচেরটা কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ এই ট্যাগের কাছাকাছি যেই সিএসএস থাকবে ওইটা বেশি কাজ করবে, ঠিক আছে। তার মানে যে এইটা কাজ করতেছে না তা না, এইখান থেকে কি কাজ করতেছে বলেন দেখি? উপরের স্টাইল থেকে কি কাজ করতেছে? হোয়াইটটা কাজ করতেছে। আর নিচের স্টাইল থেকে ও দেখতে পাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এখানেও একটা আছে, এখানেও একটা আছে, দুইটার মধ্যে যে সবচেয়ে কাছাকাছি সেটা কাজ করতেছে। বুঝা গেছে বিষয়টা? এই, তাইলে আমি এক্সটার্নাল আর ইন্টারনালটা দেখলাম। এখন আমি যদি ওদের কেটে দিছি, এখানে আর কিছু নাই, ঠিক আছে, এই ফাইলটা আছে থাক, সমস্যা নেই। এখন আমি ইনলাইন সিএসএস কীভাবে লিখবো, অর্থাৎ লাইনের মধ্যে লিখতে গেলে আমাকে ওপেনিং ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসাবে সেটা লিখতে হবে। হ্যাঁ, অ্যাট্রিবিউট হিসাবে। তাহলে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কি? ধরেন আমি এইটার একটা টাইটেল দিতে যাচ্ছি, অর্থাৎ মাউসের এই যে কার্সরটা আছে, কার্সরটা আমি যখন এখানে নিয়ে যাব তখন এখানে একটা লেখা শো হবে। এটা করার জন্য কি করতে হবে বলেন দেখি? এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের নাম কি? টাইটেল, মনে আছে? টাইটেল দিয়ে আমি যদি বলি যে এটা হচ্ছে হেডিং টেক্সট, সেভ করলাম, সেভ করে আসে রিলোড দিলাম, যখন আমি কার্সরটা নিয়ে যাব তখন কি হবে? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হেডিং টেক্সট লেখা আসতেছে। তার মানে আমাদের অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে এটা, অর্থাৎ অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে, একটা ইকুয়াল দিতে হবে, আর ডাবল কোডের ভিতরে আমাদের ভ্যালুটা দিতে হবে। বুঝে গেছে? এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম, এতটুকু। তাহলে আমি সিএসএস এখানে লিখতে চাচ্ছি, তার মানে আমাকে এখানে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তারপর ইকুয়াল দিতে হবে আর ডাবল কোড দিতে হবে। এখন আমি লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এইখানে ধরেন হয় ইন্টারনাল নাহলে এক্সটার্নাল, যে কোনো একটা করি, ধরেন ইন্টারনালটা করি। এখানে বললাম যে h1 এখানে শর্টকাট হচ্ছে বিজি, ঠিক আছে, বিজি সি লিখলে একবারে চলে আসবে। সরি, এখানে সি দিয়ে আরেকটা আছে, এই হ্যাঁ, মানে এইখানে বিজি লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসে আর কি। আচ্ছা, ম্যানুয়ালি লিখি ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি এখানে ইয়েলো দিলাম,
আচ্ছা, এইখানে দিলাম ইয়েলো, এখানে ইনলাইনের মধ্যে লেখা আছে রেড, কোনটা কাজ করবে? রেডই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, মানে সবচেয়ে শক্তিশালী সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইনের মধ্যে যেটা থাকবে সেটাকে ওভাররাইড করার শক্তি কারো নাই, বুঝা গেছে? এই কিন্তু যখন আপনি এখানে ইম্পর্টেন্ট দিবেন, একটা কি দিবেন? ইম্পর্টেন্ট, সরি, হ্যাঁ, এক্সক্লামেশন সাইন দিয়ে স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, ইম্পর্টেন্ট যখন আমি দিব তখন সে বুঝতে পারতেছে, তখন এটা দিয়ে বোঝাচ্ছে যে কি, যে তাকে এটাকে তাকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। এইটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইটাই কাজ করবে। হ্যাঁ, সে এই লাইন ছাড়া আর কিছু বুঝে না, বুঝে গেছে? এই তাহলে আপনি যখন এরকম অনেকগুলো জিনিস ফেস করবেন, আপনি মনে করেন অনেকগুলো সিএসএস ফাইল আছে, ওই ফাইলের মধ্যে একই ট্যাগকে মনে করেন যে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, তখন আপনি যাচ্ছেন আপনার নিজস্ব একটা স্টাইল দিতে, কিন্তু যখন কোনো একটা প্রপার্টি আর ভ্যালুর সাথে কনফ্লিক্ট করবে তখন আপনি এখানে ইম্পর্টেন্ট দিয়ে আপনারটা কাজ করাতে পারেন, ঠিক আছে, সমস্যা হবে না, ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তো এইগুলো আমরা বাদ দিই, বাদ দিয়ে আমরা আমরা সবসময় কী নিয়ে কাজ করবো বলেন দেখি? তিনটা সিএসএস এর মধ্যে কোনটা নিয়ে কাজ করব? সবসময় আমরা ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব, হ্যাঁ, বাইরের থেকে সেটা কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ একটা ফাইল থাকবে, যেই ফাইলের মধ্যে শুধু সিএসএস থাকবে, ঠিক আছে, আর এই ফাইলের মধ্যে কি থাকবে? এইচটিএমএল কোড থাকবে, ঠিক আছে। দুইটা ভিন্ন, হ্যাঁ, ভিন্ন ভিন্ন কাজে আমরা ইউজ করব। এই এখন দেখেন যে আমি এটা এইভাবে থাক, এখানে রিলোড দেই, আমি যদি এখানে একটা পি নেই, পি তার মধ্যে লরেম 20 অথবা 100, এইটা তখন আমাদের প্রথম ক্লাসগুলোতে এটা কাজ করতো না। আমি যখন এখানে 100 দিতাম তখন কাজ করতো না, ডিফল্টভাবে জাস্ট লরেম লিখলে শুধুমাত্র 20টা ওয়ার্ড আসতো, ঠিক আছে। ওইটা কাজ করে নাই, কারণ হচ্ছে যে এমএরটা আমাদের ইনস্টল করা ছিল না, হ্যাঁ, ওটা লাগবে, ওটা আগে ইনস্টল করার পরে তখন এগুলা সব ফিচারগুলো কাজ করবে। তো আমি চাচ্ছি যে লরেমের, মানে এগুলো হচ্ছে ডামি টেক্সট, হ্যাঁ, মনে করেন যে আমি কোথাও থেকে হয়তো কপি করে আনতাম টেক্সট আমার এখানে এক্সাম্পলে, তো সেটা না করে আমি এখানেই একটা সুবিধা পাচ্ছি, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে লরেমের 100টা ওয়ার্ড আমি এখানে দেখাই দিই, ট্যাপ দিলাম, হয়ে গেল, ঠিক আছে, সেভ করলাম, আর সে রিলোড দিলাম, এই যে। এখন দুইটা জিনিস দেখেন, আমি একটা ব্যাপারে দেখাই, সেটা হচ্ছে যে এই যে ক্রোমে রাইট ক্লিক করে যখন আমি ইন্সপেক্ট করব, তখন ইন্সপেক্ট করে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইদিকে থাকবে এইচটিএমএল কোড আর এইদিকে থাকবে সিএসএস কোড। তো আপনাদেরকে সবসময় এগুলো নিয়ে কাজ করতে হবে যখন আমরা ডিজাইন করব, হ্যাঁ, রাইট ক্লিক করে ইন্সপেক্ট, ঠিক আছে। আমি যদি এই ট্যাগটার উপরে, হ্যাঁ, এই ট্যাগটার উপরে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, তাহলে এই ট্যাগের এখানে দেখেন সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। আমি যদি, হ্যাঁ, আমি যদি এটা তো পি ট্যাগের মধ্যে তো এটা নিছি, এটার উপর রাইট ক্লিক করে যখন ইন্সপেক্ট করব তখন এটা সিলেক্ট হয়ে আছে। আমি যখন এইখানে ক্লিক করব এই যে এটাতে, তখন এটা খুলে যাবে, বুঝে গেছে? এখন ব্যাপার হচ্ছে যে আপনি এইখানে স্টাইল দিতে পারবেন। আমি মনে করেন যে এইখানে আগে থেকে যদি একটা স্টাইল দেই, বাইরের ওই ফাইল থেকে লিঙ্ক আপ করেই, লিঙ্ক স্টাইল ডট সিএসএস, আচ্ছা, এখানে তো স্টাইল দেওয়া আছে রেড, তাই না? জাস্ট এখানে কি করব? রিলোড দেবো, তাহলে এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে এইখানেই চেঞ্জ করতে, ঠিক আছে, লাইভ চেঞ্জ করতে, তাহলে এখানে কি করতে হবে? রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এখানে আসলো, আসে এইদিকে চলে আসবো, আসে দেখবো যে এখানে একটা স্টাইল আমরা দিয়ে রাখছি, যেটা দিয়েছি এটা শো করতেছে এখানে, অর্থাৎ এইটা, এই কোডটা কোথায় শো করতেছে? এই যে এখানে। আমি এইখানে কালারটাতে এখানে ক্লিক করে আমি এখান থেকে লাইভ চেঞ্জ করতে পারতেছি, বুঝা গেছে? আচ্ছা, আমি এখানে আরও কিছু দিতে যাচ্ছি। মনে করেন যে আমরা কত ক্লাসে ফন্ট সাইজ শিখছিলাম না? ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ শিখছিলাম। তাহলে আমি কি করব? এইখানে আসে একটা ক্লিক দেবো, আমাকে নতুন প্রপার্টি ভ্যালু লেখার জন্য একটা জায়গা করে দেবে। তাহলে আমি এখানে লিখলাম যে ফন্ট হাইফেন সাইজ, ফন্ট সাইজ ধরেন 40 পিক্সেল, তাহলে বেড়ে গেছে। আচ্ছা, আমি এখানে কালার দিলাম, কালার ধরেন হোয়াইট হয়ে গেছে। আরেকটা প্রপার্টি শিখছিলাম টেক্সট অ্যালাইন কি? সেন্টার, এটা সেন্টারে চলে আসছে, আচ্ছা না? আচ্ছা, এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিই, এটা নেই। তো এখন এইটা আমি কি করব? এটা কপি,
ঠিক আছে, কপি করে এখানে কপি করে, আচ্ছা কপি করে রাখলাম, কপি করে রাখলাম, বলেন দেখি এখানে রিলোড দিলে এগুলো থাকবে? আমি যদি এখানে রিলোড দিই তাহলে এই স্টাইলগুলো যে এতক্ষণ করলাম এগুলো থাকবে? থাকবে না, থাকবে না, কারণ আমাদের এইখানে তো নাই, আছে না, তার মানে এখানে রিলোড দিলে এগুলো চলে যাবে। তার মানে যেটা কপি করে রাখছি ওটা আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আগে সেভ করতে হবে, সেভ করে তারপর যে রিলোড দিই তখন এটা পার্মানেন্টলি থেকে যাবে। বুঝা গেছে? এই এখন এইটা একটা ইউজ, হ্যাঁ ইন্সপেক্টর, আজকে দুইটাই শিখবো, যে এটা একটা ইউজিং, আর আরেকটা কীভাবে ইউজ করা যায়, আরেকটা হচ্ছে যে আপনি বিভিন্ন মোবাইল ডিভাইসে, কোন মোবাইল ডিভাইসে কেমন দেখাবে আপনার যে ওয়েবসাইটটা, এটা চেক করার জন্য এইখানে চাপবেন, চাপলে এখানে বিভিন্ন সাইজ দেখাবে, এই সাইজে কেমন হবে, মানে এই ডিভাইসে কেমন হবে, গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি S5 এ কেমন হবে, পিক্সেল 2, আচ্ছা ক্রোম হলে অবশ্যই পিক্সেল 2 থাকবে, ঠিক আছে, তাহলে ক্রোমটা আপডেট করে ফেলবেন, হ্যাঁ। আর ফায়ারফক্সে পিক্সেল 2 সাধারণত থাকে না, পিক্সেল 2, এই পিক্সেল 2টা হচ্ছে এটাতে স্ট্যান্ডার্ড, এইটাতে সবসময় মানে চেক করে আর কি। আচ্ছা, তো এটাকে আর বাড়া কমানো যাচ্ছে না, আপনি যখন এখানে রেসপন্সিভে ক্লিক করবেন তখন এটাকে ধরে বাড়া কমানো যাবে আর কি, বাড়ানো কমানো যাবে, বুঝা গেছে? এই আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এটার আরও একটা ব্যবহার আছে, মনে করেন যে আপনি কি করলেন, এই যে এখানে ক্লিক করে এটাকে আপনি বাইরে নিয়েও কাজ করতে পারবেন, এই যে, তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, হ্যাঁ। এই কাজ করতে করতে বুঝে যাবেন যে কখন কোনটা কী করতে হবে। আমরা নিচে রাখি, এটা কেটে দিই, এখন অন্য কিছু দেখি, তো এগুলো সব কেটে দিই, আর এগুলো কিছু নাই। কিছু নেই। এখন আমরা দুইটা প্রপার্টি সম্পর্কে জানবো। দেখেন, আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড নিলাম, আসছে, সেভ করলাম, সেভ করে এসে রিলোড দিলাম, আসছে, আসার পর আমি এইটাকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? কোথায় যাইতে হবে? style.css এ যাইতে হবে, হ্যাঁ, যেহেতু লিঙ্ক আপ করাই আছে। গেলাম, যে এখানে পি লিখলাম, লিখে কি করতে হবে? কি চিহ্ন বলেন দেখি, আপনি বলেন কীভাবে লিখবো? সিএসএসটা লেখার সিস্টেম কি? প্রথমে আমি পিকে দিতে যাচ্ছি, তাই না? তখন এখানে পি দিলাম, পি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এন্টার দিয়ে এখানে লিখবো, লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন রেড, একটা ব্যাকগ্রাউন্ড আসুক তারপর দেখাচ্ছি। এখন এইটা তো পুরো স্ক্রিন দখল করে আছে, আছে না? পুরো স্ক্রিন দখল করে আছে, তো না, যতটুকু মানে এইটা কিছু কিছু ট্যাগ আছে যেটা পুরো স্ক্রিন দখল করে থাকে। তো আমি যদি এখানে একটা বি ট্যাগ নেই, বি ট্যাগ সম্পর্কে আমি বলছিলাম, বি অথবা স্ট্রং যেটাই বলেন না কেন, হ্যাঁ, এটা হচ্ছে বোল্ড টেক্সট, তাই না? কি হবে এটা? বোল্ড হবে না? বোল্ড হয়ে গেছে। তো আমি এইখানে বললাম স্ট্রং, এটার ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, আর যেহেতু ব্ল্যাক দিয়ে এটা মানে টেক্সটটা বোঝা যাবে না, সেজন্য কি করব, কালারটা হোয়াইট করে দেব। এই হয়েছে না? তার মানে কি বোঝা যাচ্ছে যে পিটা পুরো জায়গা দখল করছে, আর যেখানে বোল্ডটা যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা দখল করছে। তার মানে যেই যেই ট্যাগ পুরো স্ক্রিনের জায়গা দখল করে সেগুলোকে ব্লক লেভেল এলিমেন্ট বলে, আর যেই যেই ট্যাগ শুধুমাত্র যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা দখল করে ওগুলোকে ইনলাইন এলিমেন্ট বলে, ঠিক আছে? তো ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা 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 ট্যাগকে ব্লক লেভেল এলিমেন্ট বলে আর কোন ট্যাগগুলোকে ইনলাইন এলিমেন্ট বলে, এখানে আপনি যাবেন, এখানে সার্চ করবেন যে HTML ব্লক এলিমেন্টস, ঠিক আছে? এইখানে যাবেন, গিয়ে এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখেন এইগুলা সবগুলাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এগুলো যদি আমরা ইউজ করি তো সে স্ক্রিনে পুরো জায়গা দখল করে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে কী কী দেখেন, H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে? H1 থেকে H6 পর্যন্ত হেডার, এইচআর দিয়ে কি হয়, একটা লাইন তৈরি হয়, সেই লাইনটা দেখছেন না, যে স্ক্রিনে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আচ্ছা, টেবিলও কিন্তু পুরো স্ক্রিনের জায়গা দখল করে থাকবে। এইভাবে এখানে যতগুলো ট্যাগ আছে এগুলো মুখস্থ করার দরকার নাই,
ঠিক আছে, একবার দেখবেন আর এগুলা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ এগুলো আমরা বারবার এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, তখন এগুলো বারবার কাজ করতে করতে অটোমেটিক চলে আসবে। এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা। হ্যাঁ, যেমন তার মধ্যে হচ্ছে এ ট্যাগ শিখেছি না, হাইপারলিঙ্ক, রেফারেন্স মানে লিঙ্ক ট্যাগ। আচ্ছা, তারপর এখানে দেখেন এই যে বাটন, ইনপুট, এগুলো। তো এগুলো যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি কি করবেন, একটা ট্যাগ নেবেন। ধরেন আমি এখানে এমন একটা ট্যাগ নেই, ধরেন আমি জানতে চাচ্ছি যে এই ডিপ ট্যাগের মধ্যে ধরেন ডেমো টেক্সট, আমি এটা জানতে চাচ্ছি যে এটা কি ইনলাইন না ব্লক। এটা জানার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই টেক্সটের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন। করে যখন আপনি কার্সরটা এখানে নিয়ে যাবেন, তখন সে কতটুকু জায়গা দেখাচ্ছে, স্ক্রিনের এই মাথা থেকে শুরু করে কি, হ্যাঁ, তার মানে এটা ব্লক। ঠিক আছে, যখন আপনি কার্সরটা উপরে স্ট্রংয়ে নিয়ে যাবেন, তার মানে কি সে অতটুকুই দেখাচ্ছে, তার মানে এটা আছে ইনলাইন। ঠিক আছে, এইভাবে আপনি চেক করতে পারেন কোনটা ব্লক আর কোনটা ইনলাইন। আচ্ছা, এখন দেখেন আমরা অন্য জায়গায় চলে যাই, এগুলো সব কেটে দিই। হ্যাঁ, এখন আমরা দুইটা প্রপার্টি শিখবো, একটা আছে উইথ, একটা হাইট। এটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, আরেকবার দেখাই। মনে করেন যে একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে লরেম 10 অথবা 20 নিয়ে রিলোড দিলাম। ডিপ, আমি এই ডিপটাকে স্টাইল দিব, তাহলে কি করতে হবে, ডিপ লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলে আসলে সুবিধা হয় যে আমরা কতটুকু নিয়ে কাজ করতেছি, কতটুকুতে কি কাজ করতেছি, এটা সুবিধা হয়। ধরেন গ্রিন হলো। এখন দেখেন আমি এটাকে একটা ওয়েট দেব, ওয়েট ধরেন 600 পিক্সেল। তো পিক্সেল তো বুঝাইছি তাই না, এটা হচ্ছে একক, ইউনিট, পরিমাপের একক। তো 600 পিক্সেল হয়ে গেছে, অর্থাৎ পুরো স্ক্রিনের মানে 600 পিক্সেল হয়েছে আর কি, এক কথায়। এখন আমি যদি হাইট দেই, আচ্ছা এখানে হাইটটা মনে করেন উইথটা দিলাম না, হাইট ধরেন 400 পিক্সেল দিলাম, বলেন দেখি কাজ করবে? উইথ কিন্তু দেয় নেই, কাজ করবে, কারণ উইথ কত আছে, উইথ তো হ্যাঁ সে তো ব্লক লেভেল এলিমেন্ট, তো ব্লক লেভেল হলে তার তো পুরো স্ক্রিন দেখা, হ্যাঁ জায়গা দখল করার কথা, তার মানে শুধুমাত্র হাইট দিলেই আমাদের এটা কাজ করতেছে, বুঝা গেছে? আচ্ছা, কিন্তু আপনি যদি এইখানে আসেন স্ট্রং ট্যাগ, এখানে আমি যদি বলি ফ্ল্যাগ না অন্য কিছু দিই, কী দেওয়া যায়, রেড। এখানে যে আমি হাইট দিই, ধরেন এখানেও 400 পিক্সেল দিলাম, কাজ করছে? করে নাই। অর্থাৎ ইনলাইন এলিমেন্টগুলো উইথ হাইট কাজ করে না। দেখেন উইথও দিয়ে দেখেন, না করছে, করে নাই। ইনলাইন এলিমেন্ট উইথ হাইট কাজ করে না, ঠিক আছে? হ্যাঁ, এইটাকে আগে এটাকে ব্লক করতে হবে, ব্লক করার জন্য একটা প্রপার্টি আছে, ওটা পরে শেখাবো। হ্যাঁ, ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক, ওটা পরে দেখাবো। ওইটা অর্থাৎ এর বৈশিষ্ট্যটা আগে চেঞ্জ করে দিতে হবে, যেই বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য থেকে অন্য বৈশিষ্ট্যটাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে ওকে এভাবে করে ওইটা দিয়ে আমাদেরকে এগুলা ঠিকঠাক করতে হবে। আচ্ছা, এখন দেখেন তো নর্মালি এখানে এটা থাকলো, এটা বাদ দিয়ে দিই, আর এটা একটু কমাই দিই, মনে করেন যে 200 পিক্সেল দিই, 200 পিক্সেল। তাহলে আমরা একটা উইথ দিয়ে দিই, উইথ
ধরেন 700 পিক্সেল। তো সে 700 পিক্সেল হয়েছে। এখন আপনারা উইথ তখনই ইউজ করবেন, ওয়েবসাইটের ক্ষেত্রে উইথ তখনই ইউজ করবেন অর্থাৎ যখন সাইজটা 300 অর্থাৎ 350 থেকে নিচের দিকে হবে। হ্যাঁ, 350 থেকে নিচের দিকে হবে, তখন এটা উইথ ইউজ করবেন। আর 350 উপরে গেলে আমরা পার্সেন্ট ইউজ করব। এটা কেন ইউজ করবো এটা তো বলছিলাম মনে হয়। কারণ হচ্ছে দেখেন আমি এখানে কত পিক্সেল দিচ্ছি, উইথ কত দিছি এখানে 700। এখন 700 দেওয়া অবস্থায় আমি যদি মানে এটা ফায়ারফক্সে এটা ভালো দেখায়, এই কারণে ফায়ারফক্সটা ওপেন করতেছি। এখন আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, করে আমি যদি মোবাইল ভিউয়ে দেখতে চাই যে এটা মোবাইল ভিউ আসলে কেমন দেখায়, এই যে মোবাইল ভিউ কেটে দিলাম। দেখেন আমি দিয়েছি 700 পিক্সেল, তার মানে 700 পিক্সেল দেওয়ার কারণে নিচে কি তৈরি হয়েছে, একটা স্ক্রল বার তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, পুরো দেখা যাচ্ছে না। তো একজন ইউজার যদি আমার ওয়েবসাইটে আসে এভাবে করে ডানে বামে সরায়, তাহলে তো সে বিরক্ত হবে। তো এই কাজ করা যাবে যাবে না। আমাকে কি করতে হবে, 350 নিচে গেলে আমাকে পিক্সেল ইউজ করবো, আর 350 উপরে গেলে আমরা সবসময় চেষ্টা করবো পার্সেন্টেজ ইউজ করার জন্য। হ্যাঁ, তার মানে আমি এখানে কি করবো, একটা পার্সেন্টেজ ইউজ করার জন্য আমি দিলাম ধরেন 90%। আর খেয়াল রাখতে হবে এখানে এখানে যেন স্পেস না পড়ে, বুঝা গেছে? স্পেস পড়লে কাজ করবে না। দিলাম, এখানে আসে কি করলাম, রিলোড দিলাম। এখন দেখেন আর স্ক্রল আছে, স্ক্রল বার নাই। সে এখন কি করতেছে, পুরো স্ক্রিনের সাপেক্ষে সে 90% জায়গা দখল করে আছে। এইভাবে করে আমরা এটা ইউজ করব। আচ্ছা, তো উইথ হাইট সম্পর্কে তো একটা আইডিয়া পাওয়া গেছে, তাই না? তাহলে উইথ হাইট কোথায় কাজ করে, শুধুমাত্র ব্লক লেভেল এলিমেন্টগুলোতে উইথ হাইট কাজ করে, ঠিক আছে? ইনলাইনে কাজ করবে না। আচ্ছা, এখন অন্য একটা জিনিস দেখেন। আচ্ছা, এখন অন্য একটা জিনিস দেখেন, আমরা মার্জিন দেখি। হ্যাঁ, মার্জিনটা আসলে কীভাবে কাজ করে। ওয়েবসাইটে মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ সবসময় আপনি মার্জিন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা দেখেন, তো ধরেন আমি এটা একটু কমাই দিই, 100 পিক্সেল করে দিই। এটা 200 থাক, আর এইটা 100 পিক্সেল করে দিই, কিংবা এটাও 200 থাক। 200 থাকলে এটা স্কোয়ার হবে না বক্সটা? হাইটও 200, উইথও 200, তাহলে কি হবে, স্কোয়ার হবে। এই যে স্কোয়ার, স্কোয়ার বক্স। এখন মার্জিনটা কীভাবে কাজ করে দেখেন। আমরা আগে ওই খাতায় মার্জিন টানতাম না, ঠিক আছে? এখন তো টানি। এখন মার্জিন টানার অর্থ কি? মার্জিন টানার অর্থ হচ্ছে যে এইভাবে দেখেন, আমি দেখাই, পেইন্ট, মনে করেন যে এটা হচ্ছে খাতার পৃষ্ঠা একটা, ধরেন এটা হচ্ছে খাতার পৃষ্ঠা। এখন আমি কি করব, এখানে আমাকে মার্জিন টানতে বলা হয়েছে, তাহলে আমি কি করব, আমি একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে এরকম করে একটা টান দিলাম, আর এরকম করে একটা টান দিলাম, তাই তো? তো বলেন দেখি মার্জিন আসলে কোনটাকে বলতেছে? মার্জিন কি লাইনটাকে বলতেছে না এই গ্যাপটাকে বলতেছে? গ্যাপটা। তাহলে এই গ্যাপটা হচ্ছে মার্জিন, ঠিক আছে? লাইনটা হচ্ছে জাস্ট একটা বর্ডার, ঠিক আছে? তো গ্যাপ তৈরি করাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো এইখানে দেখেন, আমি যদি এই ডিপটাকে বলি যে মার্জিন হাইফেন লেফট, প্রপার্টিটা এইভাবেই লিখতে হবে। হ্যাঁ, বানান ভুল করা যাবে না। মার্জিন লেফট, মার্জিন লেফট আমি বললাম যে 100 পিক্সেল। তাহলে সে কি বলেন দেখি, বাম থেকে 100 পিক্সেল কি সরে যাবে না? সরে আসবে। তো আমি বললাম যে মার্জিন টপ, মার্জিন টপ ধরেন এখানে 50 পিক্সেল দিলাম, তাহলে কি হবে, উপর থেকে সে নিচে আসবে। তো আমি এইখানে ধরেন আরেকটা ট্যাগ নিলাম, ধরেন ওই স্ট্রং ট্যাগটাই নিলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, তো মনে করেন যে আমি যদি এখানে রিলোড দিই, তো আমি তো এটা উইথ কমাইছি না? এটা তো উইথ কমাইছি, অর্থাৎ এ পুরো স্ক্রিনে জায়গা দখল করেছিল, এটা উইথ করা হয়েছে 200 পিক্সেল, হাইটও করা হয়েছে 200 পিক্সেল, তার মানে উইথ কমছে। এখন নিচে একটা বোল্ড ট্যাগ দিছি আর কি, স্ট্রং ট্যাগের মাধ্যমে। তো আমি যদি এখানে রিলোড দিই, বলেন দেখি এটা কি এইখানে পাশে আসবে না নিচে আসবে?
রিলোড দিয়ে দেখেন এটা নিচে আসবে, কারণ হচ্ছে যে সে এই এখনও সে ব্লক লেভেল এলিমেন্টই আছে, তার বৈশিষ্ট্য কিন্তু আমরা চেঞ্জ করি নেই। তার বৈশিষ্ট্য যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করা না হবে সে ব্লকই থাকবে। আমরা জাস্ট কী করেছি, জাস্ট উইথটা কমাইছি। এটাকে চেক করার জন্য আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখবেন আমি যখন এই বক্সটাতে নিয়ে গেলাম, দেখেন এই কতটুকু পুরো স্ক্যান জায়গা দখল করে আছে না, তার মানে সে জায়গা এখনও ছাড়ে নাই, বাট উইথটা কমাইছে, বুঝে গেছে? এই জন্য সে এই বোল্ড টেক্সটটা তার পাশে না বসে নিচে চলে আসছে। এই তো এখন ধরেন বোল্ডের পরে আমি আরেকটা ট্যাগ দিলাম, ধরেন এমফেসাইজড টেক্সট। এখন বলেন দেখি এই এমফেসাইজ টেক্সটটা এটা বোল্ডের, ধরেন আমি যদি এখানে রিলোড দিই তাহলে কি কোথায় আসবে, নিচে আসবে না পাশে যাবে? পাশে যাবে, কারণ বোল্ডটা কি স্ট্রং ট্যাগটা কি ইনলাইন। তাই ইনলাইন হলে কি হবে, যখনই এ দেখতেছে যে ইনলাইন যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা দখল করছে, এর পাশে অনেক জায়গা খালি আছে, তার মানে এ গিয়ে কি হয়েছে, এর পাশে বসে গেছে, বুঝা গেছে? তা আমি যদি এখন স্ট্রংকে মার্জিন দিই, একে বললাম যে মার্জিন রাইট, অর্থাৎ সে কী করবে, তার ডান দিকে মার্জিন ক্রিয়েট করবে। এখন আমাকে বলেন দেখি আমি যদি এখানে 100 পিক্সেল দেই, তো এই যে বোল্ড টেক্সটটা এটা 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 কাজ কি হবে, সে ডান দিকে মার্জিন ক্রিয়েট করবে। এখন বলেন দেখি সে কি এমফেসাইজ টেক্সটকে সরাই দিবে না নিজেই সরে আসবে? সরাবে, এই সরাই দিছে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা ডিপ নিজেই সরে আসতেছে, একটা মনে করেন যে ডিপ অথবা এলিমেন্ট বলেন যেটাকে, একটা এলিমেন্ট দেখবেন যে কখনো কখনো দেখবেন যে নিজেই সরে আসতেছে, অথবা কখনো কখনো সে অন্য কাউকে সরাই দিচ্ছে, ঠিক আছে? তো এইটা আপনাকে বুঝতে হবে যে কখন সেটা সরাচ্ছে আর কখন নিজেই সরে আসতেছে। এইখানে প্রথম যে ডিপটা এ তো আর বাম দিকে কোনো জায়গা পাচ্ছে না, তার মানে কি নিজেই সরে আসছে। আর এ কি করতেছে, এ দেখতে পাচ্ছে যে ডান দিকে অনেক জায়গা, তার মানে কি এ বাম এটাকে কি করলো, সরাই দিল, বুঝা গেছে? এইভাবে করে মার্জিনটা কাজ করে। এগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন যে মার্জিনটা কিভাবে বুঝবো যে মার্জিন কতটুকু জায়গা দখল করছে। আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, করে যদি এখানে কার্সরটা নিয়ে যাই, তো এটা হলুদ হয়ে থাকবে। এটা হলুদ হয়ে আছে না, এই জায়গাটা কি হয়ে আছে, হলুদ হয়ে আছে। তার মানে এর অংশ এতটুকু, মার্জিন ক্রিয়েট করছে এতটুকু, ঠিক আছে? এখন আমি যদি একটা পি ট্যাগ নেই, মনে করেন যে এখানে একটা পি ট্যাগ নেই, পি এর মধ্যে লরেম নিলাম, এটা অল্প একটু নেই, এতটুকু নিলাম, নিয়ে সেখানে রিলোড দিলাম। এখন আমি যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, করে আমি যদি এখানে কার্সরটা নিয়ে যাই, এই যে হলুদ দেখতে পাচ্ছেন, তার মানে কি আমি কি এখানে মার্জিন দিছি, দেই নেই। এর উপরেও হলুদ নিচেও হলুদ, কারণ উপরেও মার্জিন আছে নিচেও মার্জিন আছে, এই মার্জিন কিন্তু আমি দেই নেই। এটা আছে কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে ডিফল্টভাবে মার্জিন দেওয়া থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন আছে H1, মানে H1 থেকে H6 পর্যন্ত ওই ট্যাগগুলা, ধরুন H5 আমি দিলাম, H5 এর মধ্যে সামথিং কিছু একটা লিখলাম, লিখে আমি যদি এটা ইন্সপেক্ট করি, দেখেন উপরে নিচে সে কী করছে, মার্জিন তৈরি করছে। তার মানে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ডিফল্টভাবে মার্জিন ক্রিয়েট করে, ঠিক আছে? আমি যদি এটাকে মার্জিন 0 করে দিই, মনে করেন যে H5, এখানে H5 নিলাম, বললাম যে মার্জিন 0, তো বলেন দেখি এর মার্জিনটা কাজ করবে? আচ্ছা, এখানে ভুল হয়েছে আমাদের, আরটা দিই নেই, এই যে কাজ করে নাই। এখন আপনি রাইট ক্লিক করে যদি এখানে ইন্সপেক্ট করেন, দেখেন আছে মার্জিন, আছে নাই? মার্জিন মানে হচ্ছে হলুদ কালার থাকবে, হ্যাঁ, এই যে এটা হলুদ কালার, মানে বুঝে নেবেন যে এটা মার্জিনের জায়গা দেখাচ্ছে। আচ্ছা, এখন
আমরা প্যাডিং নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, মার্জিন দেখলাম। আচ্ছা, মার্জিনে সবগুলো দেখি নেই। আচ্ছা, বাকিগুলো দেখি। দেখেন, মার্জিন লেফট দেখছি, টপ দেখছি। মার্জিন রাইটটা দেখলাম না একটু আগে এখানে, মার্জিন রাইট। এখন মার্জিন বটম, মার্জিন বটমটা দেখার জন্য এখানে একটা রিলোড দিই আগে। তা আমি যদি এই সবুজ ডিপটাকে মার্জিন বটম ধরেন 100 পিক্সেল দিই, তা সে কি নিচে এটা সরাই দিবে না সে উপরে উঠে যাবে? সরাই দিবে। নিচে সে সরাই দিবে, ধাক্কা দিয়ে নিচে নামাই দিবে। এই বুঝে গেছে? কারণ সে তো উপরে আর কোনো জায়গা পাচ্ছে না, সে উপরে অলরেডি সে নিজেই সরে আসছে। অলরেডি সে কী করছে? নিজেই সরে আসছে। সে তো আর উপরে যাইতে পারবে না, সেজন্য কী করছে? নিচেরটাকে সরাই দিছে। এই আর মার্জিন রাইট, মার্জিন রাইট এটা আমি যদি এখানে দেই তাহলে কোনো পরিবর্তন আপনারা দেখবেন না। মার্জিন রাইট ধরেন এখানে আমি দিলাম 40 পিক্সেল। আমি যদি এখানে রিলোড দিই, কোনো চেঞ্জ হয়েছে? হয়নি, কিন্তু মার্জিন কাজ করছে। কীভাবে? এটা বোঝার জন্য ইন্সপেক্ট করবেন, করে এটাকে রাইট ক্লিক করবেন। আচ্ছা, এইখানে এটাতে বোঝা যাচ্ছে না, আমরা ক্রোমে ফায়ারফক্সে দেখি। ইন্সপেক্ট, এই যে দেখতে পাচ্ছেন? তার মানে আমি ডান পাশে কতটুকু দিছি? 40 পিক্সেল মার্জিন দিছি। ঠিক আছে, বামে কতটুকু দিছি? হ্যাঁ, বামে দেওয়া আছে 100, টপ থেকে দেওয়া আছে 50। বুঝতে পারছেন বিষয়টা? সব কিছু যে ক্রমে দেখা যাবে বিষয়টা তা না, আপনি ওখানে না দেখা গেলে এখানে এসে চেক করবেন। ঠিক আছে, এই তো এখন আমরা চলে আসি প্যাডিংয়ে। তো এগুলো সব কেটে দিলাম, উইথ হাইট থাক। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকলো? আমাদের একটা ডিপ থাকলো, আর ডিপের ব্যাকগ্রাউন্ড কালার আর উইথ হাইট থাকলো, অর্থাৎ এটা। ঠিক আছে, আর প্যাডিংটা কীভাবে কাজ করে দেখেন। আমি যদি এখানে প্যাডিং দেই, প্যাডিং মানে হচ্ছে প্রশস্ত করে দিবে। ঠিক আছে, প্রশস্ত করবে। আর মার্জিন মানে কি? হ্যাঁ, মার্জিন মানে সে জায়গা তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, স্পেস তৈরি করবে। আর এ প্রশস্ত হবে। কীভাবে প্রশস্ত হবে? আমি যদি এখানে 10 পিক্সেল দিই প্যাডিং, তাহলে দেখেন কী হয়েছে? সে ভিতরের দিক থেকে কী হয়েছে? প্রশস্ত হয়েছে না? হ্যাঁ, প্রশস্ত হয়েছে। তো এই প্যাডিংয়েরও 4টা ভ্যালু আছে, মানে 4টা প্রপার্টি আছে। একটা হচ্ছে প্যাডিং লেফট, ধরেন 40 পিক্সেল। তা আমি রিলোড দিলে এই যে কোন দিকে কাজ করছে? বাম দিকে, লেফট। অর্থাৎ সে বাইরের দিকে কোনো স্পেস তৈরি করতেছে না, ভিতরে করবে। তারপরে প্যাডিং ধরেন টপ দিলে, আচ্ছা রাইটটা দিই, প্যাডিং রাইট ধরেন 50 পিক্সেল। এই যে বুঝতে পারছেন? সে বাম দিকে ডান দিকে সে প্যাডিং তৈরি করছে, অর্থাৎ প্রশস্ত হয়েছে। তারপর প্যাডিং টপ 30 পিক্সেল। একটু নিচে নেমে আসবে টেক্সটটা। এই আর আছে প্যাডিং বটম 60 পিক্সেল। এই আচ্ছা, যদি এখানে মার্জিনও দিতাম, মার্জিন ধরেন লেফট, মার্জিন লেফট ধরেন 70 পিক্সেল। এখন এখানে কি হবে বলেন দেখি? এটা ডানে সরে আসবে। একই কাজ করবে, আগে যেরকম কাজ করতো এখন একই কাজ করবে, জাস্ট প্যাডিংটা ভিতরে কাজ করবে। বুঝা গেছে? এই আচ্ছা, তো এখন দেখেন এই যে আমি 4টা ভ্যালু লিখলাম না, লেফটে কত দিয়েছি? 40। তো এই 4টাকে আপনি একটা প্রপার্টির মাধ্যমে লিখতে পারবেন, সেটা হচ্ছে প্যাডিং। মার্জিনও একই, ওটা দেখাচ্ছি। প্যাডিং তাহলে প্রথমে হবে লেফট, দেখেন আমি বলি লেফট, তারপরে হচ্ছে আপনার এটা কি টপ,
এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম। আচ্ছা, এটা কাজ করবে হচ্ছে এইভাবে, অর্থাৎ এইভাবে মনে করেন যে টপ, রাইট, বটম, লেফট, হ্যাঁ এইভাবে কাজ করবে। তাহলে প্রথম যেটা দিব ওটা টপে কাজ করবে। দেখেন আগে 4টা ভ্যালু দেই, মনে করেন যে প্রথমটা দিলাম, পরেরগুলো 0 করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে 0 দিলে আর পিক্সেল দেওয়ার দরকার নেই। হ্যাঁ 0 দিলে আর পিক্সেল দেওয়ার দরকার নেই, 0 তো 0ই না। এটা লেখার সিস্টেম হচ্ছে যে স্পেস দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে যে টপে কাজ করবে, পরেরটা কোথায়, রাইটে, তারপরটা আছে বটমে, তারপরটা আছে কি লেফটে। এটা দিয়ে আমি যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে এখানে শুধুমাত্র কোনটার ভ্যালু আছে 3টারই, বাট কোনটার বেশি ভ্যালু আছে, টপে আছে। বুঝা গেছে? এখন এগুলো যদি একটু একটু করে আমি বাড়াই, ধরেন এইটাকে দিলাম 50 পিক্সেল। হ্যাঁ কোথায়, এটা তো হাইটটা, হাইট কত করছিলাম, 200 পিক্সেল করছি না? হ্যাঁ ওটা হাইটটা, এই যে টপ রাইট। তারপর দিলাম হচ্ছে বটম। এখন দেখেন এটা নিচে পারছে না? এখন এটা হচ্ছে লেফটে ধরেন 30 পিক্সেল করে দিই। এই তাহলে সিরিয়ালটা এভাবে করে মনে রাখবেন, প্রথমে কাজ করবে টপে, রাইট, বটম, লেফট, ঠিক আছে? হ্যাঁ ডান দিক থেকে করবে। এই তাহলে মার্জিনটাও সেম, এখানে যদি আমি প্যাডিংটা বাদ দিয়ে মার্জিন দিই, তাহলে সেম জিনিস কাজ করবে, ঠিক আছে? এগুলো 0 করে দিলে আগের মতো হবে, অর্থাৎ এইভাবে। এখানে আমি কি করলাম, মার্জিন। এই তাহলে সে প্রথমে টপে কাজ করবে, বুঝে গেছে? বাকি হলেও হবেই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো আমরা এখন মার্জিন প্যাডিং এটা নিয়ে তো আলোচনা করলাম, এখন আমরা অন্য কিছু দেখি। আচ্ছা ধরেন এখানে আমি শুধু একটা ডিভ নিলাম, ডিভ ভিতরে কিছু আছে নাই, বলেন দেখি কাজ করবে এটা? ডিভে কিন্তু স্টাইল দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। আমি যদি এখানে রিফ্রেশ করি, ভিতরে তো কন্টেন্ট নাই, কন্টেন্ট আছে, কন্টেন্ট তো আউট করে দিছি, লেখাটা ছিল সেটা কি আউট হয়ে গেছে। এখন আমি যদি রিলোড দিই, তাহলে কি বক্স কাজ করবে? শুধু লেখাটা চলে যাবে, বক্স থাকবে, কারণ বক্সের স্টাইল দেওয়া আছে। এখন বক্সের যদি হাইটটাই বাদ দিয়ে দিই, শুধুমাত্র কত দেওয়া আছে, উইথ দেওয়া 200, তখন কাজ করবে না, তখন কাজই করবে না। কিন্তু আমি যদি হাইটটাকে রেখে উইথটাকে বাদ দিই, তাহলে কি কাজ করবে না? কারণ ডিপ তো পুরো জায়গা অটোমেটিক অলরেডি ধরে আছে, আমি জাস্ট ওকে হাইটটা দিছি। এই বুঝে গেছে? আচ্ছা, এখন দুইটা প্রপার্টি দেখি, মানে এই দুইটা প্রপার্টি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ওই মার্জিন প্যাডিংয়ের মতোই ইম্পর্টেন্ট। দেখেন আমি একটা ডিপ নিলাম, সেই ডিপের ভিতরে এটা স্টাইল দিলাম, এরকম বক্স হলো। আমি আরেকটা ডিপ নেব, আচ্ছা এখন আরেকটা ডিপ নিলে তো বলেন দেখি, আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে কয়টা বক্স তৈরি হবে? দুইটা, পাশাপাশি থাকবে না নিচে থাকবে? নিচে চলে যাবে, একসঙ্গে হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে যদি আমি আরো 3-4টা নেই, তাহলে একই হবে না? 3টা নিলাম, তাহলে সে নিচে 3টা বক্স তৈরি করলো। এখন কথা হইতেছে, আমার তো প্রয়োজন পড়তে পারে যে এটাকে আমি রেড দিব, এটাকে গ্রিন করব, অথবা এটাকে গ্রিন করবো, এটাকে রেড করব, তাই না? এরকম হতে পারে না? হ্যাঁ, এখন এটা দরকার আছে, এটা লাগবে আমাদের। এখন কথা হচ্ছে যে কীভাবে লিখবো, এটা হচ্ছে ক্লাসের মাধ্যমে লিখবো। ক্লাস কীভাবে ক্লাস, অর্থাৎ মনে করেন যে আমি যদি আপনাদেরকে বলি যে দুইটা মানুষ একই রকম দেখতে পাশাপাশি দাঁড়ায় আছে, তা তাদেরকে চেনার উপায় কি? তাদের নাম হচ্ছে আলাদা, তাই না?
এক একজনের এক এক নাম, দুইজনের আলাদা আলাদা নাম, তাহলে এগুলাকে আমাদেরকে নাম দিতে হবে। এই ডিপের একটা নাম, এই ডিপের আরেকটা নাম। তো এই নামটা দেওয়ার জন্য আমাদেরকে একটা প্রপার্টি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস। ক্লাস দিলে বুঝবেন যে আমি একটা নাম দিচ্ছি ওর, বুঝতে পারছেন? তাহলে এই ডিপের ধরেন আমি নাম দিলাম হচ্ছে গ্রিন, যে কোনো কিছু দিতে পারেন। কি দিলাম? গ্রিন। আর এই ডিপের আমি নামটা দিলাম রেড। তাহলে এইখানে আসে আমাকে এইভাবে করে বলতে হবে এই, তাহলে আমি এটাকে আমি তখন কি করব, তার নাম ধরে রাখবো, আমি আর ট্যাগের নাম ধরে রাখবো না, ঠিক আছে? তখন আমি তার যে নামটা আমি দিছি ওই নাম ধরে ডাকবো। তাহলে ওই নাম ধরে ডাকতে গেলে আমি এখানে যদি ক্লাস হয় তাহলে আমাকে একটা ডট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডট। ডট দিয়ে যেই নামটা দিছি আমি ওই নামটা এখানে দিতে হবে। বোঝা গেছে? তাহলে ডট দিয়ে কি নির্দেশ করে? ক্লাস। ঠিক আছে, ক্লাস। তো আমি আরেক নামে রাখতে পারি, সেটা হচ্ছে আইডি। তো যদি আইডি দিই তাহলে এখানে এই ডটের বদলে কি দিতে হবে? হ্যাশ। কি দেব? হ্যাশ। বুঝা গেছে? তা আমি ক্লাস দিয়ে আগে করি, তারপরে ডটে আসতে আইডিতে আসতেছি। তাহলে এখন বলেন যে কোনটা গ্রিন হবে? যেটাতে গ্রিন দিয়েছি সেটাই গ্রিন হবে, ঠিক আছে? তাহলে এটাকে তো স্টাইল করে নিই, করছি। তাহলে এটাকে আলাদাভাবে আরও স্টাইল করি। তাহলে আমি এখানে এটা কপি করলাম, কপি করে কি করলাম, একটা ডট দিলাম, এটা দিলাম। এইখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। ডট আর আমার নামের মধ্যে কি কোনো স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কাটা দিলাম, কত? রেড। হাইট ধরেন 400 পিক্সেল, উইথ এটা 400 পিক্সেল দিই। আচ্ছা, এই আসছে না? এটাকে ছোট করছি, এটা বড় করছি। এখন আমরা দুইটা প্রপার্টি সম্পর্কে শিখব, যেটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আমি চাইতেছি যে এরা যেন পাশাপাশি থাকে, ঠিক আছে? এই ডিভ আর এই ডিভ যেন কি করে পাশাপাশি থাকে। তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে? মনে করেন যে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। মনে করেন যে এ তো একটা ব্লক লেভেল এলিমেন্ট, এ পুরো জায়গা দখল করে আছে, জাস্ট উইথটা আমরা কমাইছি। এখন এর জায়গাকে একে নিয়ে আসতে হবে, তার মানে এর পারমিশন লাগবে, ঠিক আছে? এর পারমিশন লাগবে। এর পারমিশনটা দেওয়ার জন্য একটা প্রপার্টি আপনারা ইউজ করবেন। গ্রিনকে বললাম তুমি পারমিশন দাও, সেজন্য এর ফ্লট লেফট করতে হবে, এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? তা এর পারমিশন নিতে গেলে কী করতে হবে? ফ্লট লেফট করতে হবে। এখন ফ্লট লেফট করলে কি ঘটনাটা ঘটছে দেখেন। যখন ফ্লট লেফট করলাম তখন সে চলে আসছে, ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ব্যাপার। এখন দুইটা জিনিস সম্পর্কে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই দুইটা বিষয় মাথায় রাখবেন সবসময়। এখন আমরা একটা প্রপার্টি শিখবো, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো যদি হিডেন দেওয়া থাকে, হিডেন, এটা একটা প্রপার্টি, এটা কি ভ্যালু, ঠিক আছে? আমরা যেমন কালার রেড করছি না, তাহলে এটা ধরেন কালার, এটা হচ্ছে রেড, প্রপার্টি ভ্যালু। আচ্ছা, এখন এটা হচ্ছে ওভারফ্লো, এটা হচ্ছে হিডেন। এখন আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি হিডেন দেওয়া থাকে তাহলে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে এর উপরে কাউকে আসতে দিবে না, আর একটা হচ্ছে দরজা জানালা আটকে দিবে, অর্থাৎ তার এরিয়ার ভিতরে তার কাউকে আসতে দিবে না। হ্যাঁ, দরজা জানালা আটকে দেওয়ার অর্থ কি? তার ভিতরে কাউকে ঢুকতে দিবে না। আরেকটা হচ্ছে উপরে কাউকে আসতে দিবে না। বুঝা গেছে? এই দুইটা বিষয় মাথায় রাখবেন, কখন থাকলে সেটা হিডেন থাকে। এখন আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, ধরেন আমি এই রেডকে বললাম, তাহলে এখানে কার উপরে কে আছে বলেন দেখি? রেডের উপরে গ্রিন আছে। তাহলে আমি কাকে বলবো যে তোমার উপরে কাউকে আসতে দিও না? গ্রিনকে, রেডকে বলতে হবে। গ্রিন তো উপরেই আছে, তা রেডকে বলবো না? রেডকে বলবো যে তোমার উপরে কাউকে আসতে দেওয়া যাবে না। তাহলে আমি কি করলাম? রেডকে বললাম ওভারফ্লো হিডেন। বুঝা গেছে? তার মানে সে কি করবে? তার উপরে কাউকে আসতে দিবে না। সরে গেছে, বুঝা গেছে?
এই বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি চাচ্ছি যে ঠিক আছে তার উপরে কাউকে আসতে দিল না, এখন এ কে চাচ্ছে যে একে রাইটে রাখতে এইখানে এইখানে, হ্যাঁ। তখন কি করতে হবে, রেডকে বললাম যে ঠিক আছে তুমি ফ্লট রাইট হয়ে যাও, সে রাইটে চলে গেল। বুঝা গেছে বিষয়টা? এখন আমরা একটা বেসিক স্ট্রাকচার মানে ডিজাইন করব। দেখেন আজকে থেকে আমাদের ডিজাইন শুরু। এগুলো যা আছে সব বাদ দিয়ে দিই, মানে এই কনসেপ্ট বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন এগুলো যা আছে সব বাদ দিয়ে দিই। যে আমরা একটা বেসিক HTML এর একটা স্ট্রাকচার আজকে ডিজাইন করব। কীরকম, এটা বাদ দিয়ে দিই। আমাদের একটা পেজ থাকবে এরকম, হ্যাঁ, একটা পেজ। তো এই পেজের মধ্যে আমরা কি করব, একটা হেডার নেব, এইখানে আমাদের হেডার যা যাবতীয় এখানে রাখবো, ঠিক আছে? তাহলে এর নাম দেব কি, হেডার। এর নাম দেব হেডার, এটা হচ্ছে আমাদের হেডার। তারপরে এইখানে থাকবে হচ্ছে কন্টেন্ট, এইখানে মাঝখানে থাকবে যা যাবতীয় কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার। তাহলে এইটা হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ বডি বলা যাবে, আর এটা হচ্ছে ফুটার। ফুটার তো বুঝেন তাই না? এখানে কপিরাইটের বিভিন্ন ব্যাপার স্যাপার লেখা থাকে, ডেভেলপ বাই অমুক তমুক, এগুলো লেখা থাকে। এখন হেডারের মধ্যে এই পাশে লোগো থাকতে পারে, এখানে লোগো থাকবে, এখানে মেনু থাকবে, থাকতে পারে না? এখানে লোগো থাকলো, আর এদিকে কি থাকলো, মেনু থাকলো। আচ্ছা, তো আমরা যদি এখানে এগুলোকে, এখানে লোগো, এখানে মেনু, আর এই কন্টেন্টের ভিতরে আমরা এখানে দিতে পারি যে লেফট সাইড বার, রাইট সাইড বার, আর মাঝখানে আছে আপনার আর্টিকেল, এখানে একটা আর্টিকেল থাকলো, ঠিক আছে? এরকম আমরা রাখতে পারি। মনে করেন যে আমি এখানে রাখলাম, এটাকে রাখলাম আছে লেফট সাইড বার, এটা আছে রাইট সাইড বার, আর মাঝখানটা আছে আর্টিকেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেফট সাইড বার, আর মাঝখানে একটা আর্টিকেল দিয়ে দিলাম, আর্টিকেল, বাস। তো এইটা আমরা একটা বেসিক স্ট্রাকচার HTML এর, তো এইটা আমরা ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে? এইটা কিভাবে আমরা নিয়ে আসবো, আমাদের এটা তো আমরা আর্ট করলাম, এখন এটা আমরা HTML কিভাবে নিয়ে আসবো দেখেন। তো আমি এতক্ষণ থেকে যা কিছু শিখাইছি ওগুলা এখন এগুলো এইটা তৈরি করতে কাজে লাগবে, ঠিক আছে? দেখেন, তো ফার্স্ট আমি আপনাদেরকে শুরুর দিকে যখন আমি HTML ট্যাগগুলো যখন আমি শিখাই তখন একটা কথা বলছিলাম যে HTML এর যে সিমেন্টিক এলিমেন্টগুলো আছে, দেখেন এইখানে চলে যাবেন HTML ট্যাগ লিস্ট, গিয়ে নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এই যে সিমেন্টিক যে এলিমেন্টগুলো আমি বলছিলাম না যে আমরা এগুলো নিয়ে কাজ করব যখন যেটা দরকার হবে। যেমন এই যে হেডার আছে, এখানে কি আছে, ফুটার আছে, ঠিক আছে? এই যে আর্টিকেল আছে না? তারপর সেকশন আছে, এই যে সেকশন কই গেল, সেকশন আছে। এখন আমরা এগুলোকে কাজে লাগাবো, ঠিক আছে? দেখেন, তাহলে যেহেতু আমরা এটাকে তাহলে আমরা কি করব, হেডার, তাহলে হেডার একটা ট্যাগ, এই ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে দুইটা জিনিস থাকবে। আচ্ছা, আগে ফুল ইয়াটা নিয়ে আসি, হেডার, তারপর মনে করেন যে মাঝখানেটা হবে সেকশন, আর তারপরটা হচ্ছে ফুটার, এগুলো হচ্ছে ট্যাগ। তো হেডারের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু। আচ্ছা, তাহলে আমি এইখানে একটা ডিপ নেব, এই ডিপের মধ্যে থাকবে হচ্ছে লোগো, আর আরেকটা ডিপ নেব, এটা হচ্ছে মেনু। মেনু আমরা এখনো বানানো শিখি নাই, যখন বানানো শিখবো তখন এটা মেনুর জায়গায় বসাই দেবো, ঠিক আছে? এই এখন
সেকশনে আমাদের দুইটা থাকবে, একটা থাকবে কি লেফট, এই সেকশনে তিনটা থাকবে, লেফট সাইড বার, আচ্ছা পুরোটা দেই, আর্টিকেল, আর এটা রাইট সাইড বার। আর এখানে জাস্ট আমাদের কি থাকবে, ফুটার থাকবে, ফুটার এটা কপিরাইট টেক্সট, কপিরাইট টেক্সট। এই ঠিক আছে, যেভাবে লেখছে ওইভাবে আসছে। এখন এটাকে কী করবো, ডিজাইন করব। এখন দেখেন যে এই যে হেডারের মধ্যে আমি প্রথমে কি করব, যে লোগো যেটা আছে, লোগো, তাহলে আমি যদি ডিপ নেই, ডিপ নিলে তো সবগুলো পাচ্ছে, তাহলে আমাকে ক্লাস ইউজ করতে হবে। তাহলে কী করবো, এটা একটা ক্লাস দেই, যে ক্লাসের নাম হবে লোগো। এটাকে আরেকটা ক্লাস নেব, যে ক্লাসের নাম হবে কি মেনু। আচ্ছা এখন আমি চলে গেলাম আমাদের স্টাইলে। তো এইখানে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই নেই, সেটা হচ্ছে যে আমি যখন এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব, আপনারা ডিজাইন শুরু করার আগেই একটা কাজ করে নেবেন অবশ্যই, ঠিক আছে? এই কাজটা লাগুক অথবা না লাগুক এটা করে নেবেন। দেখেন আমি যখন বডিতে নিয়ে যাচ্ছি কার্সরটা, বডিতে যখন কার্সরটা নিয়ে যাচ্ছি, আপনারা একটা হলুদ দেখতে পাচ্ছেন, ওইটা কি আসলে? না না, হলুদটা মার্জিন। একটু আগে বললাম না যে হলুদ মানে কি মার্জিন, তাহলে তার মানে মার্জিনটা কোথায় কাজ করতেছে, বডিতে। তাহলে এই বডিতে মার্জিন রাখা যাবে না, ঠিক আছে? তা আমরা কি করব, ফার্স্টেই এইখানেই প্রথমে লিখে দিই, আগে লিখে তারপর কাজ শুরু করবেন। বডির মার্জিন 0, বডির মার্জিনটা কি করবো, আগে 0 করে নেব। এখন রিলোড দিলে চলে গেল মার্জিন, ঠিক আছে? এই কাজটা আগে করে নেবেন। এখন আমি কি করব, এই লোগো, হ্যাঁ লোগো, তাহলে কি করব, ডট লোগো, আর ওইটা কি ডট মেনু। আচ্ছা উপরেরটাকে আগে স্টাইল দিই। আমি বলছিলাম যে আমরা ইউজ করবো হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, যেহেতু আমাদের স্ক্রিন ছোট বড় হবে। তো ধরেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা আমরা তো এইটা শিখছিলাম, ফ্লাইড ইউআই কালার্সের সুন্দর সুন্দর কালার আছে না, ওখান থেকে কালার নিয়ে আসি। একটা প্যালেট থেকে মনে করেন যে এখানে ব্রিটিশ প্যালেট থেকে আমরা একটা কালার নিয়ে আসি, ধরেন এই কালারটা। এখানে দিয়ে দিলাম, তাহলে লোগোর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল এটা। আমরা এটার একটা উইথ দিব। আচ্ছা এখন দেখেন এইটার উইথটা কত দেওয়া যেতে পারে, মনে করেন যে এটা 100% আছে, 100%-এর মধ্যে এতটুকু কতটুকু দেওয়া, মানে কতটুকু দেওয়া যেতে, কত পার্সেন্ট? হ্যাঁ 20%, আর এটা 80% করি, ঠিক আছে? একটা দিলে হইলো, সমস্যা নেই, এটা দিলাম 20%। আচ্ছা এখানে তো হাইট, আমাদের ভিতরে কোনো কন্টেন্ট আছে, লোগো আছে না, এইটা আছে কন্টেন্ট। তো যেহেতু কন্টেন্ট আছে তার মানে আমাদের এখানে হাইট ইউজ করতেও পারি, নাও করতে পারি। একটা হাইট তারপর দিয়ে দিই, মনে করেন যে হাইট এই 100 পিক্সেল। এটা রিফ্রেশ দিই, এই যে আসছে না, আসছে। এখন আমরা মেনুটাকে ডিজাইন করব। এটার ব্যাকগ্রাউন্ড কালার ফ্লাইড ইউআই কালার্সে যাই, যে একটা কালার নেই, মনে করেন যে এটা নেই, নিয়ে এখানে দিয়ে দিই এটার। তাহলে এটার উইথ কত হবে, বাকিটা কত, 80%। আচ্ছা এইটারও হাইট তাহলে সেম রাখবো, 100 পিক্সেল হইল। এখন এরা তো পাশাপাশি থাকবে, তাহলে পাশাপাশি থাকার জন্য কী করতে হবে, হ্যাঁ কাকে, মেনুকে, লোগোকে ফ্লট করতে হবে, ফ্লট লেফট করতে হবে, কারণ এর পারমিশন নিতে হবে। হ্যাঁ তাহলে ফ্লট লেফট, আর একে বলতে হবে তোমার উপরে কাউকে আসতে দেওয়া যাবে না। এখন এইভাবে যদি দেই তাহলে তো সে ভিতরে ঢুকে যাবে, তাই না?
হ্যাঁ, তাহলে একে উপরে আসতে দেওয়া যাবে না, তার মানে কি বলতে হবে যে ওভারফ্লো হিডেন। ঠিক আছে, তাহলে সে কী করবে, সরে আসবে। এই বোঝা গেছে? তাহলে হয়ে গেল, এটা আমার 20%, এটা 80%, হয়ে গেল আমার হেডারের কাজ। এখন চলে আসি আমরা সেকশনে। তাহলে এইটাকে ক্লাস দিই, ক্লাস লেফট সাইডবার। এইখানে স্ট্যান্ডার্ড হচ্ছে হাইফেন ইউজ করা। হ্যাঁ, এখানে আমি তো আন্ডারস্কোর ইউজ করছি, কিন্তু স্ট্যান্ডার্ড কি, হাইফেন ইউজ করা। হাইফেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আলাদা করার জন্য, আলাদা আলাদা বোঝানোর জন্য এইটা ইউজ করবেন। এটা বাদ দিয়ে দিই। এটা আছে আর্টিকেল। রাইট সাইড বাস। কিছু কোনো পরিবর্তন নাই। এখন এগুলোকে নেই আমরা, এটা কপি করলাম। আচ্ছা, আমি সিএসএস এ তো কমেন্ট করা দেখাইনি, দেখাইছি? দেখাইনি, এইচটিএমএল এ দেখাইছি। আচ্ছা, এইচটিএমএল এ কমেন্টটা বলেন দেখি। ধরুন আমি এখানে হেডারে কাজ করতেছি, তাহলে এখানে কি করব, কীভাবে কমেন্ট করবো বলেন? প্রথমে লেস দেন, তারপর শিফট চাপে ধরে এক্সক্লামেশন, তারপর দুইটা হাইফেন, স্পেস, আবার দুইটা হাইফেন, তারপর ক্লোজ। তো এইটাকে শর্টকাটে লেখার একটা সিস্টেম বলছিলাম, শর্টকাটে আনার একটা সিস্টেম বলছিলাম। কী করতে হবে, কন্ট্রোল শিফট স্ল্যাশ। বুঝা গেছে? একবার চলে আসবে। তাহলে আমি এখানে বললাম যে আমরা এখানে কিসের কাজ করতেছি, হেডার। হেডার, এখানে হেডারটা কী হবে, স্টার্ট দিছে, আর শেষ দিছে কোথায়, এইখানে এন্ড। বুঝা গেছে? আচ্ছা, তারপর এগুলো তো কমেন্ট করে রাখি। তাহলে আমাদের এখানে সেকশন, এখানে স্টার্ট হয়েছে আর নিচে শেষ হয়েছে। এন্ড। তাহলে এখানে ফুটার, কাজ করার আগে এই কমেন্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার কোড আপনি দেখে বুঝতে পারবেন কোথায় কী করছেন। এই তা এইচটিএমএল এ এভাবে যদি কমেন্ট করতে হয়, তাহলে সিএসএস এ কীভাবে করতে হয়, তাই না? সিএসএস এ দেখেন, সিএসএস এ একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ, তারপর দুইটা অ্যাস্টারিস্ক চিহ্ন, অর্থাৎ গুণ চিহ্ন আর কি, দিয়ে আবার একটা স্ল্যাশ দিতে হবে, এর মাঝখানে লিখতে হবে। বুঝা গেছে? তাহলে এটাকে শর্টকাটে আনার সিস্টেম কি, আবার এই কন্ট্রোল শিফট, এটা কন্ট্রোল শিফট স্ল্যাশ, কন্ট্রোল শিফট স্ল্যাশ, এটা দিলে একই সিস্টেম, কন্ট্রোল শিফট স্ল্যাশ চলে আসবে। আমরা এখানে কাজ করতেছি হেডার, হেডারে কাজ করতেছি, হেডার স্টার্ট, এইখানে শেষ দিচ্ছে, তাই না? তারপরে আমরা এখন সেকশনে কাজ করব, সেকশন স্টার্ট। এন্ড। এর মধ্যে আমরা এগুলা ক্লাসগুলো নিয়ে নেই। তাহলে কি, এটা লেফট সাইড বার, কী করব, ডট দিয়ে আগে ক্লাসগুলো নিয়ে নিই, তারপর হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে রাইট সাইড বার। আমাদের কাজ শেষ। এখন দেখেন এগুলোকে কালার দেবো আমরা। তাহলে কী করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার নেই, ধরেন এটা নেই। আচ্ছা, এটা না, মানে এটা কালো হয়ে যাচ্ছে, এটা নেই, নিলাম। তারপরে কি করব, উইথ দিব। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন হয়ে গেল এই যেটা। তো বলেন এটাকে এখন ভাগ করে দেন, কোনটা কত হবে, 20 60। আচ্ছা, এইভাবে করি। তাহলে আমি এখানে উইথ দিলাম 20%, হাইট একটু বড় করতে যাচ্ছি,
এটা একটু দেখতে যেহেতু দেখতে ভালো লাগতেছে, হ্যাঁ 200 করে দিই, 200 পিক্সেল। আর আর্টিকেল একটা ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা প্যালেট থেকে নেই, হ্যাঁ যেহেতু আমাদের আরও প্যালেট আছে, এইখানে জার্মান প্যালেট থেকে নেই, এটা মনে হয় নিয়েছি তাই না, এটা নেই। তারপর উইথ 60 আর হাইট 200%, 200 পিক্সেল। আচ্ছা তারপর একটা নেই, এটা নেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা উইথ 20%, হাইট 200 পিক্সেল। এখন দেখেন এরকম আসছে নর্মালি। তো আচ্ছা এটা বাড়িয়ে দিই, হাইটটা বাড়িয়ে দিই, হ্যাঁ ছোটো 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 লাগতেছে, 300 করে দিই। বড় হয়েছে, দরকার হলে আরও বড় করবো, সমস্যা নেই। এখন এটাকে পাশাপাশি আনতে হবে তাই তো, এই দুটো মানে একই হয়ে গেছে না, হ্যাঁ এটা দিই নাকি কি বলেন, এটা দুটো একই, লালটা দিই। ঠিক আছে, এখন বলেন কি করব। লেফট সাইড বারকে বলবো ফ্লট লেফট, তারপর আর্টিকেলকে বলবো ওভারফ্লো হিডেন। যদি দেই আসছে না, আসছে। এখন এইটাকে এখানে নিয়ে আসা দরকার, তাহলে কি করব, আর্টিকেলকে বলতে হবে ফ্লট লেফট, আর রাইট সাইড বারকে বলবো ওভারফ্লো হিডেন। বুঝা গেছে বিষয়টা, জায়গা মতো চলে আসছে। আচ্ছা এখন আমরা ফুটারে চলে আসি। ফুটারটাকে একটা টেক্সটের মধ্যে রাখবেন, হ্যাঁ একটা মানে সরি একটা ট্যাগের মধ্যে আর কি। হ্যাঁ আপনি রাখতে পারেন পি ট্যাগের মধ্যে কিংবা বোল্ট, যাই হোক একটা দিয়ে দিই, একটা ট্যাগের মধ্যে রাখি আর কি। পি ট্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু মার্জিন তৈরি হয়ে গেছে, একটু আগে তো দেখালাম। আচ্ছা তাহলে আমরা বলবো যে এখন একটু অন্য স্টাইলে সিলেক্টরটা করি। এগুলাকে কি বলে, সিলেক্টর না, সিলেক্টর। তাহলে সিলেক্টর এটা কি প্রপার্টি, এটা ভ্যালু। আচ্ছা সিলেক্টরটা আমরা আরেকভাবে নিতে পারবো, ওইটা দেখাচ্ছি কিভাবে, কমেন্টটা করে দিই আগে। সেটা হচ্ছে যে এইভাবে দেখেন, আমি কি করলাম, আমি চাচ্ছি যে এই পিটাকে নিতে। আচ্ছা পির একটা ক্লাস দেই যে এটা আছে ফুটার টেক্সট, কিংবা না দিলেও হবে। দেখেন আমি চাচ্ছি যে এই পিটাকে নিতে, পি তো আরও থাকতে পারে না, এইখানে একটা পি থাকতে পারে। মনে করেন যে আমি এই যে এখানে এই আর্টিকেলের এখানে একটা পি নিলাম, এইখানে কি করলাম, পি এর মধ্যে নিলাম লরেম, এই সেভ করলাম, সেভ করে আসি কি করলাম, এই যে আসছে না, এগুলো আসছে। এখন কথা হচ্ছে যে আমি এটাকে এভাবে করলাম। এখন আমি যদি এখানে বলি যে পি ব্যাকগ্রাউন্ড কিংবা ফন্ট সাইজ 40 পিক্সেল, তাহলে বলেন দেখি এটা শুধু 40 পিক্সেল হবে না দুইটাই হবে, দুইটাই হবে, কারণ এটাও পি দুইটাই হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি ওইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফুটারের ভিতরে যেই পিটা আছে ওইটা, এইটা না, ঠিক আছে। তো ওইটাকে বুঝাইতে গেলে এরকম করে লিখতে হবে, ফুটারের ভিতরে বুঝাইতে একটা স্পেস দিবেন, ঠিক আছে।
দুইটা স্পেস দিলেও কোনো মানে অনেকগুলো স্পেস দিলেও কোনো সমস্যা নেই, বাট একসাথে যেন লেগে না যায়, এইভাবে লেগে গেলে আবার কাজ করবে না। বুঝা গেছে? তাহলে শুধুমাত্র ফুটারের পিটা কাজ করবে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা সিলেকশন করতে পারি। এই এখন এটাকে এইভাবে করে লেখার দরকার নেই, জাস্ট দেখালাম আর কি। তাহলে আমরা কী করবো, শুধু ফুটারটাকে ডিজাইন করব, শুধু ফুটার। তাহলে ফুটার নিলাম, ব্যাকগ্রাউন্ড ধরেন একটা নেই, এটা নেই, এটা তো উইথ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা কিছুই দেওয়ার দরকার নেই। এই চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে গ্যাপটা তৈরি হলো কীভাবে, তাই না? দেখেন এটা কার মার্জিন বলেন দেখি, এই মার্জিনটা কার? হ্যাঁ মার্জিন হলে ইয়েলো হবে, তাহলে ইয়েলো হয়েছে মানে মার্জিন হয়েছে। মার্জিনটা কার? পি এর। এই যে আমি যখন ফুটারে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আসতেছে না, যখন আমি পি এ নিয়ে যাচ্ছি তখন আসতেছে। অর্থাৎ এই পিটা সে কী করতেছে, সে কিন্তু ফুটারের ভিতরে আছে, ভিতরে থেকে সে বাইরে মার্জিন ক্রিয়েট করতেছে, বিষয়টা তা না? হ্যাঁ আছে কিন্তু ফুটারের ভিতরে, তার মানে তার কিন্তু বাইরে মার্জিন ক্রিয়েট করা উচিত না। এখন তাহলে কী করতে হবে, এটাকে বলতে হবে, এই ফুটারকে বলবেন, হ্যাঁ ওইটাকে দুইটা সিস্টেমে করতে পারেন। সেটা হচ্ছে যে আমি বললাম যে ফুটারের ভিতরে যে পিটা আছে সেটার মার্জিন 0 হবে, এইটা একটা সিস্টেম। মার্জিন 0 করলে 0 হয়ে গেল, ঠিক আছে। আর আরেকটা সিস্টেম আছে, আমি যে মার্জিন রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি যে মার্জিনটা থাক, ঠিক আছে, মার্জিনটা থাক, তখন আমাকে এই ওভারফ্লো হিডেনটা ইউজ করতে হবে। অর্থাৎ বাইরে থেকে সে কাউকে ভিতরে ঢুকতে দেবে না আর কি, দরজা জানলা আটকে দিবে। তার দরজা জানলা আটকে দিলে সে বাইরের, তার মানে কি, সে মার্জিনটার বাইরে যাইতে পারতেছে না, মার্জিনটা বাইরে যাইতে পারতেছে না মানে বাইরের কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না, আর ভিতরে কোনো কিছু বাইরে যেতে পারবে না। তার মানে মার্জিনটার বাইরে যাইতে পারতেছে না, সে মার্জিনটা কোথায় থাকবে, ভিতরে থাকবে। তাহলে ওভারফ্লো যখন আমি হিডেন করব তখন মার্জিনকে সে আর বাইরে যাইতে দিবে না। বুঝা গেছে? মার্জিনটা তখন কী হলো, ভিতরে থাকলো। আমি এখানে বললাম যে টেক্সট লাইন কি, টেক্সট লাইন সেন্টার, এটাকে সেন্টারে নিয়ে আসি। এই তো হয়ে গেল আমাদের HTML একটা বেসিক স্ট্রাকচার, আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমি এগুলোকে বাড়াইতে পারি, এগুলোকে মনে করেন যে এগুলো বাড়াই দিই, ধরেন এটা 500 পিক্সেল করে দিই, 500 ওকে, ঠিক আছে। তা এভাবে করেই একটা ডিজাইন এভাবে করে করতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনাদের বেসিক, অর্থাৎ আজকে থেকে ডিজাইনটা মনে করেন যে প্রায় শুরু হয়ে গেল। তো আপনাদের বাড়ির কাজ থাকবে যে এই ডিজাইনটা না করা, অন্য একটা ডিজাইন করা। কীভাবে? আপনাদের ইচ্ছা মতো। হ্যাঁ, মনে করেন যে আমি এখানে কয়টা সেকশন দিছি, 3টা, আপনারা দেবেন 4টা কিংবা 5টা। বুঝা গেছে? আমি এখানে 2টা সেকশন বানাইছি, একটা আছে লোগো, একটা আছে মেনু। আপনারা ধরেন এইখানে আরেকটা দিলেন সোশ্যাল বারের জন্য, থাকে না এরকম, এখানে লোগো থাকে, এখানে মেনু থাকে, এখানে সোশ্যাল লিঙ্ক শেয়ার করা, হ্যাঁ সোশ্যাল বারের জন্য একটা সেকশন থাকে, এরকম থাকে। ফুটারের জন্য মনে করেন যে এখানে ধরেন ফুটার টেক্সটটা এখানে রাখলেন, আর এইদিকে রাখলেন মনে করেন যে এখানে মেনু অথবা কন্ট্যাক্ট, ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট দিয়ে দিলেন, অথবা কন্ট্যাক্ট উপরেও থাকতে পারে। হ্যাঁ, এভাবে করে নিজের মতো করে সাজাবেন। হ্যাঁ, তো মনে করেন যে আমি এইখানে যদি 2টা সেকশন নিতে যাই, লেফট সাইড বারে মনে করেন যে এখান থেকে এতটুক, ঠিক আছে, এইখান থেকে এতটুকু একটা সেকশন, আর নিচে এতটুকু একটা সেকশন, তাহলে কী করতে হবে বলেন দেখি? শুধুমাত্র লেফট সাইড বারে, হ্যাঁ, আসলাম, জাস্ট এইটা দেখাই দিই, তাহলে বাকিগুলো এমনিই পারবেন। মনে করেন এখানে আরও 2টা নেব, একটা আছে টপ, একটা বটম, ঠিক আছে। হ্যাঁ, তো মনে করেন যে ল্যাপটপ, কিন্তু এটা ল্যাপটপ। আচ্ছা, এইটাকে আমি এইভাবে তো নিয়ে আসতেছি, এতক্ষণ ধরে তো এইভাবে নিয়ে আসতেছি, দেখেন লেফট টপ সাইড বার, ক্লাসটা এইভাবে নিয়ে আসতেছি না, ল্যাপটপ এভাবে করে নিয়ে আসতেছি। তো আপনারা এটাকে শর্টকাটে নিয়ে আসতে পারেন। শর্টকাটটা দেখাই দিই, শর্টকাটটা হচ্ছে এটা। আমি চাচ্ছি ডিভের ভিতরে একটা ক্লাস থাকবে, তো ক্লাসকে আমরা সিএসএসে কী দিয়ে প্রকাশ করি? ডট দিয়ে। সেজন্য এখানে কী করবেন? একটা ডট দেবেন।
ডট দিয়ে আমি বললাম যে লেফট টপ সাইডবার কিংবা শুধু লেফট টপ দিয়ে আমি যদি ট্যাবটা দিই দেখেন অটোমেটিক চলে আসছে। সুন্দর না? এত কষ্ট করা লাগবে না, জাস্ট কী করবেন একটা ডট দিবেন, ডট দিয়ে আপনার ক্লাসের নামটা দিবেন, দিয়ে একটা ট্যাব দিলেই সে অটোমেটিক ক্রিয়েট করে ফেলবে। এই তার লেফট টপ সাইড বার আরেকটা আছে, আমি দিলাম লেফট বটম, ঠিক আছে? লেফট বটম সাইড বার। এই তো এই দুইটাকে আমি দুইটা স্টাইল দিতে যাচ্ছি, তাহলে এখানে লেফট টপ লেফট বটম। তা চলে যাব আমি কোথায়, সেকশন এরিয়ার মধ্যে। সেকশন এরিয়ার মধ্যে আমি এখানে বললাম যে লেফট, এই লেফটের নিচে লিখি তাহলে আমাদের মানে সিরিয়াল থাকবে আর কি। লেফট টপ, সরি। এখন দেখেন এখানে হাইট কত দিছি, 500, তাহলে আমি এটাকে ডিভাইড করে দিতে যাচ্ছি। আমি 200 300 করতে পারি আমার ইচ্ছা, হ্যাঁ আমি 250 করতে পারি। 200 300 যদি করি এখানে, তাহলে হাইট কত 300 পিক্সেল, আর ডট লেফট বটম, এটা হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল। তো শুধু তো হাইট দিলেই হবে না, আমাকে তো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। এখানে হাইট দিলে মানে কাজ করছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এইটাকে, এই কালারটা আমি কাট করে দিলাম। তাহলে এখন তো কালার দরকার নেই, আছে না? এখন কালার দরকার নেই, যদি এখানে রিলোড দেন এখন কালার চলে গেছে না? তা আমি এই লেফট টপে এইখানে এই কালারটা দিচ্ছি, আর লেফট বটমে আরেকটা কালার দেব, ধরেন এইটা। সরি, তাহলে দুইটা কালার হয়ে গেল, বুঝা গেছে? তো এইভাবে করেও আপনি এখানে ভিতরেও আবার পার্ট বাই পার্ট সেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে আপনারা কি করবেন, এইখানে গুগলে আসবেন, আসে এখানে লিখবেন যে HTML বেসিক স্ট্রাকচার, কিংবা স্ট্রাকচার না, HTML বেসিক ডিজাইন, ইমেজে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন বেসিক ডিজাইন। তো এইগুলোর মধ্যে যেটা আপনাদের পছন্দ হয় ওইরকম করে একটা বানিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। এই যে এইটা হইতে পারে, এখানে কতগুলো দেখাইছে, এই দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কয়টা সেকশন আছে, 3টা, এখানে একটা নিয়ে এখানে ভিতরে দুইটা আছে, পারবেন না এরকম? আচ্ছা, এইখানে একটা আছে, এই যে এটা তো আরও সহজ। তো এইভাবে করে যেটা আপনাদের পছন্দ একটা বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? তবে কমপ্লিকেটেডগুলো করার চেষ্টা করবেন, যাতে করে কি হয়, মনে করেন যে কঠিন জিনিসগুলো আগেই পার হয়ে যায়, কোনো ভুল ত্রুটি থাকলে আমি তো ওগুলো দেখাই দেবো, ঠিক আছে? তো এরকম করে একটা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ।